কলকাতার ধর্মতলা বা এসপ্ল্যানেড চত্বরে এসেছেন, অথচ এখানকার আইকনিক মেট্রোপলিটন বিল্ডিংকে চেনেন না এমন মানুষ বোধহয় নেই বললেই চলে। শহরের প্রাণকেন্দ্রে প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই প্রকাণ্ড বাড়িটিকে এখন আমরা ভারতীয় জীবন বীমা কর্পোরেশন বা এলআইসির বাড়ি হিসেবে চিনলেও আসলে এই বাড়িটিকে তৈরি করা হয়েছিল কলকাতা তথা ভারতের প্রথম ডিপার্টমেন্টাল স্টোর বা মিনি শপিং মল হিসেবে। কলকাতায় গল্পকথার এবারের পর্বে রইল মেট্রোপলিটন বিল্ডিং এর সেই অজানা ইতিহাসের গল্প। এবারের গল্পটা শুরু করব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী পথের কাঁটার সূত্রে। এই কাহিনীর একেবারে শুরুতেই খবরের কাগজে বেরোনো পথের কাঁটার বিজ্ঞাপনটিতে বলা হচ্ছে, যদি কেহ পথের কাঁটা দূর করিতে চান, শনিবার সন্ধ্যা 5:30টার সময় হোয়াইটওয়ে লেড লয়ের দোকানে দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকিবে। আবার যদি আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাসের পাতা উল্টাই, তাহলে দেখা যায় একদিন সন্ধ্যায় গড়ের মাঠ থেকে বেরিয়ে ফেরার পথে অপু এসে দাঁড়িয়েছে হোয়াইটওয়ে লেড লয়ের দোকানের সামনে। এই যে দোকানটির নাম বারবার ধরা পড়ছে 30-এর দশকের এইসব বাংলা উপন্যাস ও গল্পে, সেটিই আসলে এখনকার মেট্রোপলিটন বিল্ডিং এর আসল পরিচয়। দুই ব্যবসায়ী এডওয়ার্ড হোয়াইটওয়ে ও স্যার রবার্ট লেড লয়ের উদ্যোগে 1903 সালে তৈরি হয় এই ডিপার্টমেন্টাল স্টোরটি, যা কালক্রমে নানান কারণে হয়ে ওঠে কলকাতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। 19 শতকের শেষ দিকে হোয়াইটওয়ে লেড লয় অ্যান্ড কোম্পানি কলকাতায় শুরু করে তাদের বিদেশি কাপড়ের ব্যবসা। প্রথমে ছোট আকারে থাকলেও কলকাতায় ইউরোপীয়দের আনাগোনা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গেই কলকাতাবাসী বিদেশি ও সম্ভ্রান্ত মানুষজনের কেনাকাটার প্রধান পছন্দ হয়ে ওঠে এই দোকানটি। পরে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক ব্রাঞ্চ খুলতে শুরু করে বোম্বাই, মাদ্রাজ, লাহোর সহ প্রায় 20টি ভারতীয় ও কলম্বো, বর্মা, সাংহাই, সিঙ্গাপুরের মতন বিদেশি শহরেও। এরই সঙ্গে কাপড় ছাড়াও টুপি, জুতো, তামাক খাওয়ার পাইপ, সুইমস্যুট, পারফিউম সহ আরো নানান জিনিস বিক্রি করতে শুরু করে এই হোয়াইটওয়ে লেড লয় অ্যান্ড কোম্পানি। তবে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল এদের বর্ষাতি বা রেইনকোট, যার বিজ্ঞাপনে বলা হতো, "We can't stop the rain, but our raincoats will keep you dry." 1900 সালে হোয়াইটওয়ে লেড লয় অ্যান্ড কোম্পানি সিঙ্গাপুরে শুরু করে তাদের প্রথম ডিপার্টমেন্টাল স্টোর। এরপর 1903 সালে তৈরি হয় তাদের কলকাতার দোকানটি, যার নকশা করেছিল সেই সময় বিখ্যাত নির্মাণকারী সংস্থা ম্যাকিন্টশ বার্ন অ্যান্ড কোম্পানি। কলকাতা শহর তখন বসবাসের বিচারে হোয়াইট টাউন ও নেটিভ টাউনে বিভক্ত। তাই হয়তো একদিকে সাহেবদের চাহিদা ও অন্যদিকে বাঙালি বাবুদের শখের কথা মাথায় রেখে হোয়াইটওয়ে লেড লয় অ্যান্ড কোম্পানি তাদের ডিপার্টমেন্টাল স্টোর তৈরি করেছিল এই দুই সাদা কালো শহরের মাঝে তৎকালীন চৌরঙ্গির বুকে। শুধু আকারেই প্রাসাদের মতন নয়, স্থাপত্যের দিক থেকেও ভারতের এই প্রথম ডিপার্টমেন্টাল স্টোরটি ছিল নজরকাড়া। খ্রিস্টানদের ওয়েডিং কেকের আকারের এই 4তলা বাড়িতে প্রাথমিকভাবে নিচের 2টি তলায় ছিল দোকানপাট, আর ওপরে 2টি তলায় ছিল নানান অফিস ও থাকার ব্যবস্থা, যার নাম ছিল ভিক্টোরিয়া চেম্বার্স। এছাড়াও ছিল একটি সুদৃশ্য টি রুম বা চা খাবার ঘর, যার তুলনা করা চলত লন্ডনের বিখ্যাত হ্যারডসের সঙ্গে। এর পাশাপাশি বাড়িটিকে সাজাতে ব্যবহার করা হয়েছিল প্রকাণ্ড 4টি গম্বুজ, সুদৃশ্য করিন্থিয়ান থাম, ঘড়ির টাওয়ার, বৈদ্যুতিক লিফট ইত্যাদি, যার উল্লেখ আমরা পাই সমকালীন বিখ্যাত পর্যটক চার্লস অ্যালেনের বই প্লেন টেলস ফ্রম দ্য রাজের সূত্র ধরে। শতাব্দী প্রাচীন এই বাড়িটির সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতার ফুটবলের ইতিহাসেরও এক উল্লেখযোগ্য ঘটনা। সময়টা 1920 সাল। সবেমাত্র তৈরি হয়েছে বাংলার ফুটবলের অন্যতম প্রধান ক্লাব ইস্ট বেঙ্গল। এই সময় ক্লাবের জন্য জার্সির খোঁজে হোয়াইটওয়ে লেড লয়ের দোকানে এলেন ক্লাবের দুই প্রধান সদস্য সুরেশ চৌধুরী ও শ্রী অরবিন্দ ঘোষ। অনেক খুঁজে তাদের পছন্দ হলো এই দোকানের একটি লাল হলুদ জার্সি। ক্লাব সভাপতি শ্রী সারদা রঞ্জন রায়ের অনুমতিতে সেই লাল হলুদ জার্সি গায়ে প্রথমবার মাঠে নামলো ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবলাররা। আর সেই তখন থেকেই আজও কলকাতা ময়দানে লাল হলুদ রং মানেই ইস্ট বেঙ্গল। প্রসঙ্গত বলে রাখি, সম্পর্কে এই সারদা রঞ্জন রায়ের নাতি সত্যজিৎ রায়ের ছেলেবেলার স্মৃতিতেও বারবার ফিরে এসেছে হোয়াইটওয়ে লেড লয়ের কথা। বিশেষ করে বড়দিন বা ক্রিসমাস উপলক্ষে যেভাবে এই দোকানে বাচ্চাদের খেলনা দিয়ে টয়ল্যান্ড সাজানো হতো, তা শিশু মানিকের কাছে ছিল ভীষণই প্রিয়। ভারতের স্বাধীনতার পরে ক্রমশ ব্যবসায় ক্ষতির মুখ দেখে হোয়াইটওয়ে লেড লয় অ্যান্ড কোম্পানি। এরপর 1962 সাল পর্যন্ত ব্যবসা টিকে থাকলেও পরবর্তীকালে বাড়িটির দায়িত্ব পায় মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড কোম্পানি, যাকে আমরা মেট লাইফ নামে চিনি।
এবং তখন থেকেই বাড়িটির নামও বদলে হয়ে যায় মেট্রোপলিটন বিল্ডিং। এরপর 1991 সালের অগ্নিকাণ্ড ও প্রায় এক দশকের অবহেলা পেরিয়ে 2000 সাল নাগাদ আবার নতুন রূপ পায় কলকাতার অন্যতম আইকনিক এই বাড়িটি। আমরা তাই আশা করতেই পারি আরো বেশ কয়েক দশক এভাবেই আমাদের অতীতের গল্প শোনাবে কলকাতায় প্রথমেই শপিং মলটি। জানাতে ভুলবেন না কেমন লাগলো মেট্রোপলিটন বিল্ডিং এর ইতিহাসকে নিয়ে আমাদের এই ছোট্ট উপস্থাপনা। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্প কথা চ্যানেলে। ধন্যবাদ।